মানে পাঠানোর কোনো অলরেডি তো শোনা যায় যে রয়ের অনেকেই আছে, সব জায়গায় থাকে। তো তারা কোনো এবার কিছু এখান থেকে তো একজন খুন করে পালিয়েও গেল বলা হচ্ছে, মুম্বাইতে আছে বলা হচ্ছে। হ্যাঁ, সেই ব্যাপারেও সজীব ওয়াজেদ জয়কে প্রশ্ন করা হচ্ছিল হাদির ব্যাপারে। যে হাদির ওখানে লুকিয়ে আছে বা হাদির হত্যাকারী হচ্ছে ছাত্রলীগের। তো সে তো এটা বলল যে ছাত্রলীগের হতে পারে, বাট এটা অন্য কোনো এখানের সাথে আওয়ামী লীগ জড়িত না। অন্য কোনো সেটা তো বলবেই, আওয়ামী লীগ জড়িত নাকি বলবে যে আওয়ামী লীগ জড়িত, সেটা তো সে সংগঠন। বলবে না। হুম। সে তো এখন বলে যে শেখ হাসিনা নাকি কোনো অর্ডার দেয় নাই খুনের। হ্যাঁ, হ্যাঁ, ওটা নাকি পুলিশরা করেছে। তো হ্যাঁ, এইগুলো এই সমস্ত কথার কি এখন এগুলো হচ্ছে কি যে যখন পালাতে হয় তখন এগুলো বলে, আর যখন উনি পাওয়ারে ছিলেন তখন উনি বলতেন যে উনার কথা ছাড়া একটা কিছু ঘটবে না, এবং উনার কথা ছাড়া একটা কিছু ঘটতেও না। উনি হুম। বলতেন যে আমি দেখে নিব কে কি করে। এখন উনার কথা চেঞ্জ, উনার ছেলের কথা চেঞ্জ। এনিওয়ে দ্যাটস ওকে, দ্যাটস ওকে। তা আমরা যদি এখনকার নির্বাচনে আসি, যে আজকে থেকে তো প্রচারণা শুরু হয়ে গেল সব দলের আনুষ্ঠানিকভাবে। তো আমরা পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে সরকার একটা প্রচারণা করছে। তো সরকার আসলে হ্যাঁ এর জন্য কেন এত মরিয়া হয়ে গেছে? মানে সরকার মরিয়া হয়ে গেছে যদি দেশের স্বার্থে ভালো হয়, হ্যাঁ ভোট, তো সেটা তো মানুষ দিবে বা নির্বাচন কমিশন থেকে প্রচারণা করবে। কিন্তু সরকার কেন এই হ্যাঁ এর প্রচারণার দায়িত্বে নেমেছে? আমি আমি আসলে রাষ্ট্রবিজ্ঞানী তো নই, তবে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে এই সরকার তো ঐকমত্য কমিশন করেছিল। হুম, এই সরকারই ঐকমত্য কমিশন করে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা ঐক্য আনার চেষ্টা করেছিল। তারপরে তারা একটা জুলাই সনদ একটা করেছিল যেটাতে সবাই এগ্রি করে, মানে এনসিপি ছাড়া বোধহয় সবাই সাইন ও স্বাক্ষরও করেছিল। সুতরাং আমার কাছে মনে হয় যে এই জুলাই সনদ বা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হুম, আমি যেইটার ব্যাপারে সবচেয়ে কষ্ট পাই, সত্যি কথা বাংলাদেশের এবং এটার জন্য আমি সরি, বাট বিএনপি এটার জন্য বিএনপিকে আমি দায়ী করি। কিন্তু সেটা হচ্ছে যে ১৯৭৫ সালে যে কয়জন বাংলাদেশকে বাকশালের হাত থেকে বাঁচিয়েছিল, হুম, আমি মনে করি যে উনারা বিপ্লব করেছিলেন। উনারা যদিও সামরিক অফিসার ছিলেন, কিন্তু উনারা বিপ্লব করেছিলেন। কিন্তু দেখেন বাংলাদেশে উনারা এত বড় একটা কাজ করলেন। বাকশাল একটা ওয়ান পার্টি একদলীয় শাসন ব্যবস্থার থেকে বাংলাদেশকে বাঁচাইলেন। হুম, যেখান থেকে আর কোনোদিনও আমরা গণতন্ত্রের মুখ দেখতে পেতাম না, যেটা চললে। সেই গণতন্ত্র উনারা ফিরিয়ে আনলেন আসলে। গণতন্ত্র ফিরিয়ে আনার প্রথম সবচেয়ে বড় কাজটা উনারা করেছেন। উনারা করলেন, কিন্তু উনাদের মৃত্যু হলো। কেন মৃত্যু হলো? কারণ উনাদেরকে কিন্তু বিপ্লবী বিষয় হিসাবে বাংলাদেশ কিন্তু কখনো স্বীকৃতি দেয় নাই। এটা জিয়াউর রহমান সাহেবের ভুল ছিল। জিয়াউর রহমান সাহেব হয়তো বুঝেন নাই, কারণ উনি বুঝলে উনি করতেন বলে আমাদের সেই আস্থা আছে। কিন্তু তারপরে যখন খালেদা জিয়ার সময় বা ওই ২০০১ সাল থেকে ২০০৬ সাল উনাদেরকে জেলের মধ্যে আটকে রাখা হলো। হুম, উনাদেরকে ছেড়ে দেওয়া উচিত ছিল। উনাদেরকে ছেড়ে দিতে পারছে না কেন? কারণ উনারা বিপ্লবী না। উনাদেরকে বলা হয়েছে উনারা খুনি। হুম, উনাদের মার্ডার গুলা ছিল পলিটিক্যাল মার্ডার। পলিটিক্যাল মার্ডার ইজ নট এ মার্ডার। এবং আপনি যদি আমি একদম স্পষ্টই ব্যাপারে, যে যেই মানুষটা আমাদের সকল সাংবিধানিক অধিকার কেড়ে নিলেন, উনাকে সরাবেন না কেন? উনাকে পৃথিবী থেকে সরাইতেই হবে। এই জিনিসটাকে এই বিপ্লব হিসেবে তাদেরকে আখ্যা না দেওয়ার জন্য তাদের মৃত্যু হলো। এখনো কিন্তু যে ৩ জন বেঁচে আছে তারা বাংলাদেশে আসতে পারে না। ৫ আগস্ট পরেও আসতে পারে নাই। হুম, এবং এখনো তাদেরকে বাংলাদেশে বলা হয় খুনি। এর থেকে বড়, এবং যারা খুনি বলে তাদেরকে তো আমি মনে করি তাদেরকে একদলীয় শাসন ব্যবস্থার আন্ডারে রাখা উচিত। তারা যাক ফরিদপুরে আওয়ামী লীগের একদলীয় শাসন ব্যবস্থা হোক, সেখানে থাকুক। এখন এখন কথা হচ্ছে যে এই ছেলেগুলো যারা এবার যুদ্ধ করলো, এবার এদেরকেও কি মারা হবে আগামী ৫ বছর পরে? এদেরকে মারা হবে যখন সেটাই। শেখ হাসিনা যদি ধরে না আসে, বা শেখ হাসিনা না ধরেন পুতুলের আওয়ামী লীগ নেতৃত্বে চলে আওয়ামী আসবে। লীগকে করে আবার ফেরত আসলো, তখন কি ওদেরকে মারা হবে? এদেরকে বাঁচানোর জন্য হলেও এইটাকে বিপ্লবী বানাইতে হবে। এটা যেই হুম, অভ্যুত্থানকারী বলুক, তারা কি বাচ্চাদেরকে মেরে ফেলতে যাচ্ছে? হুম। তো এই জন্যই সো কি আমি এই সরকার জন্য এটার পক্ষে আমি পুরোপুরি পক্ষে। আমি ডক্টর ইউনূসের অনেক কাজকে একদমই অপছন্দ করেছি। বেশিরভাগ কাজকে, প্রায় সব কাজকেই অপছন্দ করেছি চরমভাবে। কিন্তু এই কাজটাকে আমি সাপোর্ট করে যাব। এটা আমাদের দরকার আছে। এটা রাখতে হবে। আমি বলছি না যে এটা দিলেই হবে। কারণ এটার মানে এই না, ধরেন এর পরের বার একটা দল আসলো যেই দল এটাতে বিশ্বাস করে না। তারা আপনার ১৫০ সিট পেয়ে গেছে। তাহলে হবে না।
তাহলে তারা এটা করবেও না হয়তোবা। এটার কিন্তু আসলে আইনগত ভিত্তি খুবই খারাপ। কিন্তু এটার একটা এটাকে কেন ঝুলিয়ে রেখেছে? নিজেই কেন বা এটার মানে পাকাপোক্ত জি, জি। ব্যবস্থা আপনি ডক্টর আবার বলেন। ইউনূস এটা পরের সংসদের জন্য কেন ঝুলিয়ে রেখেছে? এটা কেন হ্যাঁ, নিজেরা সেটা তো আরেক বিষয়। সেটা তো আরেক বিষয়। সেটা আরেক বিষয় এবং এটা উনাদের যে ব্যর্থতা আছে সেই ব্যর্থতার কোনো শেষ নাই। এই ব্যর্থতার মধ্যে এটা একটা সবচেয়ে বড় ব্যর্থতা। কিন্তু উনারা মানে উনি দরকার হলে উনার উচিত ছিল বিএনপি এবং মানে আমি যে এই যে বাচ্চাদেরকে বাঁচানোর ব্যাপারটাকে আলাদা করা। দরকার হলে এটাকে আলাদা করা। এই ব্যাপারে বিএনপি কি বলে আমি জানতে চাচ্ছিলাম। ধরেন বিএনপি বলেছে যে আমরা কি বলে আমরা প্রধানমন্ত্রীকে দুর্বল করতে চাই না বলে তারা প্রধানমন্ত্রীর শক্তিগুলো ধরে রাখতে চেয়েছে। সেখানে একটা মত পার্থক্য হয়েছে আপনার অন্যদের সাথে বিএনপি। কিন্তু এই ব্যাপারটা বিএনপি কি বলে এটা আমরা জানতে দরকার ছিল। কিন্তু এটা উনি করেন নাই। সো নানান ভাবে এটা করা যেত ওনাদের ওইটা হয় নাই। এখন আমাদের এটা দুর্ভাগ্য যেটা হয় নাই। মানে এটা কি অন্যান্য বিষয়ের সাথে এই বিষয়টা মানে জুলাই আন্দোলনটাকে মিশিয়ে মানে হ্যাঁ, আরো দুর্বল করে ফেলা হয়েছে ঘোষণাপত্র। রাইট, রাইট, রাইট। এখন এটাকে মানুষ আলাদা করা উচিত ছিল যাবে দুটো কিনা? জিনিসকে। জি, দুটো জিনিসকে আলাদা করা উচিত ছিল আমি মনে করি। আলাদা করা উচিত আর ছিল। বিএনপি যদি জি, সুযোগও নেয় বা অন্য কোন দল বা কোন ব্যক্তি যদি আবার আরেকটা সমস্যাও কিন্তু আছে বুঝছেন? আরেকটা সমস্যা আছে যে যেই মুহূর্তে আপনি বলবেন এটা বিপ্লব হইছে, বিপ্লবী হইছে, সাথে, সাথে আপনি তখন বলবেন যে এই সংবিধান কেন? বিপ্লব হইলে আবার এই সংবিধান কেন? বুঝতে পারছেন? সুতরাং এইটার কিন্তু একটার সাথে একটা হয়তো কানেক্টেডও ছিল। কিন্তু এই জিনিসগুলা উনারা করা উচিত ছিল। তাহলে হয়তো কি হয়তো আমরা সংবিধান থেকে বেরও হয়ে যেতে পারতাম। আমি তো আপনাকে আগেই বলেছি, আপনার অনুষ্ঠানেও বলেছি যে প্রথমেই ওই যে মহসিন রশিদ সাহেব যেভাবে বলে যে এটা একটা লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার দিয়ে এটা করে দেওয়া যেত। যেটা আপনার সেই ইয়াহিয়া খান করেছিল, আইয়ুব খান করেছিল। এভাবেই করা যেত। এখানে যে সংবিধানে থাকার দরকার ছিল না। তবে বিপ্লবীটা করাটা অত্যন্ত দরকারি ছিল। সবচেয়ে দরকারি ছিল। যেটা হয় নাই। এখন সরকারের ব্যর্থতা যেটা সেটা ঢাকার জন্য এখন জনগণের উপর চাপিয়ে দেওয়া এখন বা দলগুলোর উপর চাপিয়ে দেওয়া এখন যে তাই তো হয়। এখন জনগণকে আগে এগিয়ে আসতে হবে। যে কাজে ডক্টর ইউনূস করতে পারেন নাই সেটা জনগণকে একটা ওভারওয়েলমিং ম্যান্ডেট দিয়ে যে যদি ৭৫% ভোট ওখানে পড়ে ৮০% ৯০% ভোট যদি পড়ে তো তাহলে একটা ম্যান্ডেট হবে এইটার বিরুদ্ধে যাওয়ার ব্যাপারে যে কোনো রাজনৈতিক দল একটু দুইবার চিন্তা করবে বলে মনে হয়। হ্যাঁ, ওনারা ব্যর্থ হয়ে এখন জনগণকে করতে হবে। তাই তো করতে হয়। সবসময় তো তাই করতে হয়। নেতাদের ব্যর্থতার পরে জনগণকে প্রাণ দিতে হয়, জনগণকে রক্ত দিতে হয়। সেটাই নিয়ম। তো নির্বাচন আছে আর কয়েকদিন বাকি কিন্তু এর মধ্যে এখনো কিন্তু প্রশ্ন আছে যে আসলে নির্বাচন হবে কিনা কেন এই প্রশ্নটা আপনার কাছে মানে মানুষের মনে এখনো জন্ম নিয়েছে এরকম কোনো কিছু আপনি দেখতে পাচ্ছেন কিনা আসলে নির্বাচন হবে কি হবে না এখন তো মনে হচ্ছে যে ভারতই চেষ্টা করবে যে নির্বাচনটা যাতে না হয় অথবা এটা এমন ভাবে এটা আপনার লেজে গবরে হয়ে যায় যে যাতে পরে বলা যায় যে এই নির্বাচনকে মানা যায় না। এটা যদি সুন্দর একটা নির্বাচন হয়ে যায় এবং সেখানে যদি ৬০% ৬৫% লোক যদি ভোট দেয় আপনি যদি ধরেনও হ্যাঁ মানে যে আচ্ছা যদি 50% লোকও ভোট দেয় কথার কথা যদি একটা যদি উৎসব মুখর দেখা যায় যে সেদিন সবাই যাচ্ছে ভোট দিচ্ছে ভোট গণনা হচ্ছে তাহলে এটা তো তার মানে হচ্ছে যে আওয়ামী লীগ ৫ বছরের জন্য ধরে নেন আর কি অলমোস্ট আউট অফ মানে সে আর থাকতে পারছে না ক্ষমতায় এইটা ভারত হয়তো মানতে চাবে না সুতরাং এখন যে নির্বাচনের আমি মনে করছি নির্বাচনকে ভন্ডুল করে দেওয়ার পিছনে সবচেয়ে বড় হুমকি এখন এই সংবাদ সম্মেলনের পরে আমি কিন্তু আগে মনে করতাম যে তারা তাদের কৌশল চেঞ্জ করে ফেলছে পরিবর্তন করে ফেলছে বিএনপিকে ঢুকাই দিবে তারপরে পরে তারা নিবে কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে যে না বিএনপির উপরে তাদের আস্থা ওইরকম নাই তারা এখন যেটা করতে হবে এখনই তাদেরকে একটা কিছু করতে হবে মনে হচ্ছে যদি তাই হয় তাহলে সবচেয়ে বড় হুমকি ভারত তাই তো মনে হয় আমার